নমস্কার দর্শক বন্ধুরা, দেখছেন ডিডি ত্রিপুরা। আর ডিডি ত্রিপুরায় এই মুহূর্তে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে আমি রয়েছি আপনাদের সঙ্গে। আসলে আমরা অনেকেই জানি যে যখন আমরা কখনো গুরুতর অসুস্থ হই বা আমাদের বার্ধক্যজনিত এমন কিছু অসুস্থতা থাকে যার কারণে চিকিৎসকরা আমাদের তো সুস্থ করে তোলেন, কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হতে এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে আমাদের ফিজিওথেরাপির প্রয়োজন হয়। ফিজিওথেরাপি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের সুস্থ করে তুলতে। তার জন্যে ফিজিওথেরাপি আমাদের প্রয়োজন হয়। আর বিশেষ করে ফিজিওথেরাপি ডে পালন করা হয় 8ই সেপ্টেম্বর। কেন 8ই সেপ্টেম্বর পালন করা হয় বা এই দিনটির তাৎপর্য কী, গুরুত্ব কী, ফিজিওথেরাপি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। আর আজ আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট স্পোর্টস ফিজিওথেরাপিস্ট ডক্টর রাজন চৌধুরী। স্যার, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার স্যার, আমরা অনেক কিছু আজ আপনার কাছ থেকে জানবো, চেষ্টা করব জানার ফিজিওথেরাপি সম্পর্কে, কিন্তু প্রথমে যেটা জানার ইচ্ছে হচ্ছে যে 8ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে কেন পালন করা হয় এবং বা পালন করার গুরুত্ব কী স্যার? 8ই সেপ্টেম্বর পুরো বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে পালন করা হয়। অ্যাকচুয়ালি 8ই সেপ্টেম্বরে ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপি, দ্যাট ইজ WCPT, যেটা এখন ওয়ার্ল্ড ফিজিওথেরাপি নামে পরিচিত, এটার ফাউন্ডেশন 8ই সেপ্টেম্বর হয়েছিল। ওই ফাউন্ডেশন ডে উপলক্ষে সারা বিশ্বে ওই WCPTর আন্ডারে যেই রেজিস্টার্ড বডিগুলো আছে, ইন্ডিয়াও একটা পার্ট এটার, ওই দেশগুলোতে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে সেলিব্রেট করা হচ্ছে। ওকে, এবারে যে আমরা ভাবনাটা দেখলাম, যে ভাবনাটার মধ্যে বলা হচ্ছে যে হেলদি এজিং উইথ স্পেসিফিক ফোকাস অন প্রিভেন্টিং ফার্টিলিটি অ্যান্ড ফলস, এটা মানে কিসের, এই ভাবনাটা কিসের জন্য রাখা হচ্ছে, মানে কি ইন্ডিকেট করছে? প্রত্যেক বছরই ফিজিওথেরাপি ডেতে একটা নতুন নতুন বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়। এই বছরে এই বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা হচ্ছে সুস্থ বার্ধক্য আর ফ্রেলটি মানে দুর্বলতা এবং পড়ে যাওয়া প্রতিরোধ করার জন্য বয়স্ক লোকেদের মধ্যে। তো এই বিষয়টা গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে, দেখা যাচ্ছে যে আজকের দিনে বয়সজনিত কারণে, বিভিন্ন কারণে দুর্বল হয়ে মানুষ বাথরুমে গিয়ে পড়ে যাচ্ছে, হাঁটার সময় ব্যালেন্স ডিস্টার্বড হয়ে পড়ে যাচ্ছে, তখন বিভিন্ন আরও অন্যরকম সমস্যা তৈরি হয়, ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, যার জন্য হিপ রিপ্লেসমেন্ট, হেমি হিপ রিপ্লেসমেন্ট, হাফ হিপ রিপ্লেসমেন্ট করতে হচ্ছে। এই জন্যই ফিজিওথেরাপি বিষয়টা আমাদের মধ্যে, কি সবাই জানে যে ফিজিওথেরাপি শুধু চোট আঘাত পরে চিকিৎসার জন্য, কিন্তু এখন ফিজিওথেরাপি অতটা অ্যাডভান্স হয়েছে, ফিজিওথেরাপি বলছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। হ্যাঁ, তো ওই রোগগুলো, ওই ফল যাতে প্রিভেন্ট হয়, যার জন্য আমাদের বয়স্ক লোকেদের সাফার করতে হয়, এই ফল প্রতিরোধ করার জন্যই এই থিমটা, মানে এবার ফোকাসটা সেদিকে দেওয়া হয়েছে। বার্ধক্যদের যাতে, যারা বাড়িতে যারা সিনিয়র সিটিজেন আছে, প্রবীণ নাগরিকরা, আমরা প্রায় সময় দেখি অনেকেই বলে যে প্রবীণ নাগরিকরা হয়তো বাড়ি ঘরে বা একটু হয়তো রাস্তায় বেরোলে পড়ে যায়, পড়ে গিয়ে একটা চোট আঘাত প্রাপ্ত হয় এবং তারপর থেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলো শুরু হয়। সেটাকে রোধ করার জন্যই এবারের ভাবনা। স্যার, একটা জিনিস তো ঠিক আপনি যেটা বলছিলেন যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, ফিজিওথেরাপিকে এখন সেই দিকে করা হচ্ছে। এখন আপনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টের একজন সদস্য, ত্রিপুরা ব্রাঞ্চের একজন সদস্য। একটু জানবো ছোট্ট করে যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট কী কাজ করছে এবং আপনারা ত্রিপুরা ব্রাঞ্চ কী কী কাজ করছেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট 1955 থেকে ইন্ডিয়াতে কাজ করছে। তো ত্রিপুরা যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টের শাখা আছে, এটা আমরা সারা বছর ধরে নিয়মিতভাবে কিছু না কিছু স্বাস্থ্য সচেতনতামূলক অ্যাক্টিভিটি করে থাকি। সাথে বিভিন্ন জেলায় জেলায়, গ্রামে শহরে আমরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকি। তারপর আমাদের প্রফেশনাল আপগ্রেডেশনের জন্য সরকারের সাথে কাজ করার জন্য যে সুযোগ পাই, আমরা ওইগুলো করতে চেষ্টা করি। এবং সারা রাজ্যের যে ফিজিওথেরাপিস্ট আছে, ওদের মধ্যে একটা ঐক্যতা গড়ে তোলার জন্য আমরা কাজ করি এবং নতুন যারা পাস আউট হচ্ছে ওদেরকে আপগ্রেড করা, রিসার্চ আপডেট, ওদেরকে অ্যাডভান্স ফিজিওথেরাপি সম্পর্কে নলেজ দেওয়ার জন্য আমরা ওয়ার্কশপ, কনফারেন্স, সেমিনার এই ধরনের অর্গানাইজ করতে থাকি। ওকে, তাহলে স্যার এখন একটা ব্যাপার তো ঠিক যে ফিজিওথেরাপির গুরুত্বটা, মানে যাদের এই ধরনের সমস্যা হয় এবং চিকিৎসার পর
চিকিৎসকরা যখন বলেন যে ফিজিওথেরাপিস্ট প্রয়োজন, আপনাকে ফিজিওথেরাপি করতে হবে, তখন তারা গুরুত্বটা বোঝেন। কিন্তু নর্মাল ওয়েতে আমাদের দেশে ফিজিওথেরাপিতে রিসেন্ট অ্যাডভান্সমেন্ট কী হয়েছে? হ্যাঁ, ভারতবর্ষে এটা বা পুরো বিশ্বেই এটা প্রচলিত যে আগে যেটা ছিল যে লোক ডক্টর বললেই প্রেসক্রাইব করলেই ফিজিওথেরাপিস্টের কাছে আসতো। এখন কি হয়েছে, ফিজিওথেরাপি একটা সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন, সাথে ফিজিওথেরাপি মাল্টিডিসিপ্লিনারি টিমের একটা পার্ট। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট আবার মাল্টিডিসিপ্লিনারি টিমের পার্ট। তো কেউ যদি মনে করে যে ডাইরেক্ট ফিজিওর সাথে কনসাল্ট করতে, সে পারবে। এবং এখন ন্যাশনাল কাউন্সিল ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন বলে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা নতুন কাউন্সিল তৈরি করেছে, যেটার মধ্যে অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনগুলো আছে, এর মধ্যে ফিজিওথেরাপি একটা অন্যতম। তো ওই অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার কাউন্সিল ফিজিওথেরাপিস্টকে ইন্ডিপেন্ডেন্ট এই স্ট্যাটাসটা দিয়েছে। তো এইখানে লোক এখন ডাইরেক্টলি ফিজিওথেরাপিস্টের থেকে চিকিৎসা এবং কনসালটেশন দুটোর জন্যই আসতে পারে এবং নিতে পারবে। ওকে স্যার, একটা আমি বিভিন্ন যে সমস্যার দর্শক বন্ধুরা যারা রয়েছেন, আপনাদের অনেকেরই হয়তো ফিজিওথেরাপি কখনো প্রয়োজন পড়েছে বা আপনার প্রিয়জনদের প্রয়োজন পড়েছে, বা জেনে রাখা ভালো যে বা কখন কখন কি কি পরিস্থিতিতে আমাদের ফিজিওথেরাপি আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের সুস্থ করে তুলতে। আমরা সেই বিষয়গুলোতে আসবো স্যার, বিভিন্ন বিষয়তে। কিন্তু তার আগে আরেকটা জিনিস জানতে ইচ্ছে করছে, আমরা যোগার কথা শুনি আজকাল, আর ফিজিওথেরাপি অনেকেই এই জায়গাটা গুলিয়ে ফেলেন। যে আপনি যেহেতু প্রিভেনশন বললেন, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর বললেন, যোগা ইজ সামহাউ রিলেটেড টু ফিজিওথেরাপি, এটা কি ঠিক না ভুল? যোগা আর ফিজিওথেরাপি, যোগা সামহাউ কানেক্টেড, ওই যেহেতু মুভমেন্ট আর মোবিলিটির ব্যাপারটা আসে, তো এই ক্ষেত্রে আমি বলতে পারি ফিজিওথেরাপির একটা পার্টে যোগাটাও আছে। আচ্ছা, কিন্তু মানে ফিজিওথেরাপি যোগার বাইরেও ভাস্ট একটা রোল আমাদের হেলথ কেয়ার সেক্টরে ভূমিকা রাখে আর কি। ওকে স্যার, এখন একটু বিস্তারিত জানবো আপনার কাছে বিভিন্ন রোগীদের যে ফিজিওথেরাপির ভূমিকাটা মানে কতটা কার্যকর হয় এবং মানে সেটা কেন দরকার। প্রথমে আমি বার্ধক্যজনিত যাওয়ার আগে স্ট্রোকের পেশেন্টদের আসবো, কারণ এই যে বলা হয় স্ট্রোকে একটা গোল্ডেন আওয়ার থাকে, মানে বাঁচানোর জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। তো এখন বাঁচলো, তারপর ফিজিওথেরাপি কখন প্রয়োজন হয়? যখন কোনো প্যারালাইসিস হয় তখন, নাকি এমনিতে নর্মালি প্রয়োজন পড়ে? সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, সিভিএ, যেটাকে আমরা কমনলি স্ট্রোক বলে থাকি, প্রথম এটা যত তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলে, ডক্টরের কাছে নিয়ে গেলেই ভালো। তো ডক্টর তো ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্টটা করে। সাথে কি হয়, এই ধরনের সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টটা যদি হয়, আমাদের বডির কোনো পাশে হাফ সাইডে উইকনেস বা প্যারালাইসিস হতে পারে। প্যারেসিস অর প্যারালাইসিস। প্যারেসিস মানে দুর্বলতা, প্যারালাইসিস মানে কমপ্লিট দুর্বল, নাড়তে চাড়তে পারে না। আচ্ছা, তখন ফিজিওথেরাপি যদি সে নাড়তে চাড়তেই না পারে, তখন মেডিকেশনের সাথে সাথে আমাদের ফিজিওথেরাপিটা করাতে হয়। কেননা আমাদের যে রিকভারি প্রসেসটা শুরু হয়, তখন ওই আমরা যদি প্রত্যেকটা জয়েন্টের প্রপার মুভমেন্ট না করি, তখন কি হয়, ওইখানে স্টিফনেস অ্যান্ড কন্ট্রাকচার ডেভেলপ হয়। পরে কি হয়, আপনি হয়তো দেখেছেন যে অনেক পোস্টারাল বিষয়গুলো স্ট্রোকের পরে দেখা যায়। এটার একটা রিজন হচ্ছে প্রপার ফিজিওথেরাপি না হওয়া, টেক কেয়ার না করা। সেই জন্য এই জিনিসগুলো যাতে ডেভেলপ না করে, আমরা শুরু থেকেই যে প্রিকশন অ্যান্ড ফিজিওথেরাপিটা করা দরকার, সেগুলো করলে এগুলো হবে না। ওকে স্যার, এখানে পাশাপাশি আমি একটু মিতে চলে যাই। অনেকের যে কিছু ধারণা থাকে স্ট্রোকের পেশেন্ট, আপনি ফিজিওথেরাপির কথা বললেন এবং বললেন যে অনেকের যে পোস্টারালগুলো, যে অনেক সময় দেখা যায় আমরা হাত পা একটু শক্ত হয়ে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে, সোজা করতে পারছে না। অনেকেই এই জায়গাতে ভিগোরাসলি মাসাজ করে এবং কিছু ওই যে ওঝা বৈদ্য এসব জিনিস এখনও চলে, এখনও আমাদের প্রত্যন্ত এলাকায় গ্রামগঞ্জে এগুলো অনেকটা বিশ্বাস করেন। এই দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আমি এরকম ধরনের কেস আমিও পাই। কিন্তু কি মানে মাসাজ আর স্ট্রোক পেশেন্টের এই যে কন্ডিশনটা ডেভেলপ করে, মাসাজ না করা সবচেয়ে ভালো। মাসাজ রিকমেন্ডেড না, কন্ট্রাইন্ডিকেটেড। এইখানে আমাদের মুভমেন্ট বেস থেরাপি, পেশেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ থাকবে, মুভমেন্ট বেস, এক্সারসাইজ বেস। তারপরে আমাদের ফিজিওথেরাপিতে আছে ইলেকট্রোথেরাপিউটিক মডালিটিস আছে, যেটা দিয়ে ওই যে মাসল কাজই করছে না, ওকে রিএডুকেট করা, আবার ফাংশনাল করার জন্য নার্ভকে স্টিমুলেশন দেওয়া হয়। এরকম করেই সম্পূর্ণ চিকিৎসাটা সম্ভব। কিন্তু এই যে ওঝা বৈদ্য যেটা বলছেন, এটা থেকে আমি বলবো যে বিরত থাকাই ভালো। এরপরে
আরও অনেক কিছু ডেভেলপ করে, যেমন ওরা জানে না কীরকমভাবে মানুষের হাতটাকে হ্যান্ডেল করতে হয়, তখন কি হয় হাত শোল্ডার ডিসলোকেট হয়ে যাচ্ছে, পরে একটা রোগের থেকে আরেকটা রোগ ডেভেলপ করছে। দর্শক বন্ধুরা যারা দেখছেন অনেকেই এটা বিশ্বাস করেন এখনো, বিশেষ করে গ্রামগঞ্জে বা প্রত্যন্ত এলাকায় অনেকে কিন্তু ফিজিওথেরাপির পরিবর্তে এই ধরনের মাসাজ করতে পছন্দ করেন বা ওঝা বৈদ্য এরকম তান্ত্রিক ওনাদের কাছে যান, কিন্তু তাতে কি হয় হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফিজিওথেরাপিস্টরা চিকিৎসক, ওনারা ডাক্তার এবং স্পেশালিস্ট, ওনারা জানেন যে কোথায় কি করলে ভেতরের নার্ভটা বা হার্টটা কি হতে পারে এবং কিভাবে সেটা অ্যাক্টিভ হতে পারে, সেটা আমাদের সচল হতে পারে। কিন্তু সাধারণত মাসাজ বা অন্য কিছু সেটা উল্টো আরও ক্ষতি করতে পারে। স্যার একটু বার্ধক্যজনিত রোগে আসবো, কারণ ফিজিওথেরাপি মানে আমরা জানতাম যে এতদিন মানে বিশেষ করে আর কি যে বার্ধক্যকালে যে সমস্যাগুলো হয়, ঘাড়ে ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এগুলোর জন্য ফিজিওথেরাপি করা হয় এবং তাতে একটু রিলিফ পাওয়া যায়। আমি বার্ধক্যজনিত ব্যাপারগুলোতে বলার সময় বলছি যে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এটা আজকাল আমাদের আর্গোনমিক্সের কারণেও হয়ে যাচ্ছে। প্রফেশনাল ওয়ার্ক, স্কুলে যাওয়া বাচ্চাদের প্রপার ব্যাগ ক্যারি না করা, প্রপার শুজ ইউজ না করার জন্যও হয়ে যাচ্ছে। বার্ধক্যজনিত ব্যাপারটা হচ্ছে কি, মানে বয়সের সাথে সাথে আমাদের প্রত্যেকটা জয়েন্টের ডিজেনারেশন হয়, ক্ষয় শুরু হয়, মাসেল আমাদের দুর্বল হতে থাকে। তখন আমাদের জয়েন্টগুলোতে, যে জয়েন্টে যেমন হাঁটুতে বলছি, কার্টিলেজগুলো ড্যামেজ হয়, ড্যামেজ হওয়ার সাথে সাথে অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ হয়। তারপরে ডায়াবেটিস, যেটা আজকে ইন্ডিয়া খুব বেশি ডায়াবেটিসে ভুগছে মানুষ। এই ডায়াবেটিস হওয়ার পরে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে একটা কন্ডিশন আছে, যেটা নার্ভসগুলোকে এফেক্ট করে হাই ডায়াবেটিসের কারণে। তো পেরিফেরাল যে জয়েন্টগুলো আছে, হাতের, পায়ের, এগুলোকে সবচেয়ে প্রথমে এফেক্ট করে। তখন কি হয়, হাতের সেন্সেশন, ব্যথা, এগুলো ডিস্টার্ব হয়, সাথে পেশেন্টের ব্যালেন্স খারাপ হয়ে যায়। তো ব্যালেন্স খারাপ হয়ে যাওয়া মানে পড়ে যাওয়ার ভয়, সাথে অন্য আরেকটা জিনিস হতে পারে। তো এই জন্যই আমাদের এই থিমটা, এই পেশেন্টগুলোকে অ্যাওয়ারনেস করা যে আপনাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে গেছে, ওকে, কিন্তু আপনি যদি প্রপার রেগুলার এক্সারসাইজেস করেন, ফিজিওথেরাপিউটিক মডালিটিস আছে, পেইনটার জন্য টেন্স বলে এটাকে, ওই টেন্সটা ইউজ করলে ওই ব্যথাটাও কমানো যায়, নার্ভ স্টিমুলেট করে। তো এক্সারসাইজের মধ্যে যেমন আছে স্ট্রেংথেনিং এক্সারসাইজ, মাসেল ওয়েস্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ওইটাকে স্ট্রেংথেনিং করা, ব্যালেন্সিং অ্যান্ড প্রোপ্রিওসেপশন এক্সারসাইজ বলে। প্রত্যেকটা পেশেন্টের জন্য একটা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট টেইলর করে এক্সারসাইজ প্রোগ্রামের, যার যার জন্য যেরকম প্রয়োজন সেই রকম সেট আপ করে উনাকে করানো হয়। তো এটারও প্রোগ্রেস করতে হয় সময়ের সাথে সাথে। আমি 10-15 ডেজ করলাম, তারপরে এটা ডেভেলপ হবে, আরেকটু আপগ্রেড করতে হয় এক্সারসাইজগুলো। এরকম করে আমি দেখেছি মানে ডায়াবেটিক নিউরোপ্যাথিতেও ওই ব্যালেন্স ডিস্টার্ব, ওয়াকিং প্যাটার্নের যে ডিস্টার্ব, এগুলো ফিজিওথেরাপির মাধ্যমে কমানো সম্ভব। সাথে বয়স্কদের যেমন সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কথা বলছেন, সার্ভাইকাল স্পন্ডাইলোসিসে আমাদের স্পাইনে ভার্টিব্রাল কলামে ডিস্ক থাকে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলে। ওই ডিস্কে ডিজেনারেশনের কারণে দুটো ইন্টারভার্টিব্রাল ডিস্ক এসে প্রেসার দেয়, ইন্টারভার্টিব্রাল ডিস্কে দুটো ভার্টিব্রা এসে প্রেসার দেয়। তখন কি হয়, আমাদের হাতের যে নার্ভ আছে এইখান থেকে বেরোয়, এটার উপরে চাপ সৃষ্টি হয়, ব্যথা আমাদের হাতে আসে। তখন ফিজিওথেরাপি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন প্রপার অ্যাসেস করে ডায়াগনোসিস করার পরে আমাদের ফার্স্ট যে লক্ষ্য থাকে পেইন কম করা। পেইন কম করার জন্য আমাদের কাছে থেরাপিউটিক মডালিটিস আছে, আল্ট্রাসাউন্ড থেরাপি বলে, আইএফটি ইন্টারফারেন্সিয়াল থেরাপি, যে পেশেন্টের যেটা দরকার ওই ফিজিও অ্যাসেস করে ওনাকে ওই থেরাপি দেওয়ার পরে কিছুদিন হলে ব্যথাটা কমে গেলে তারপর আমরা স্ট্রেংথেনিং এ অ্যাপ্রোচে যাই। স্ট্রেংথ করলে যাতে বারবার যাতে এই প্রবলেমটা না হয়। কি হয়, আগের যে মানে ফিজিওথেরাপিটা ওই শুধু ব্যথা ওরিয়েন্টেড ছিল, ব্যথাটা কম হয়ে গেছে শেষ, কিন্তু না, এখন আমরা ফিজিওথেরাপিস্ট অ্যাডভান্স ফিজিওথেরাপি বলছে ব্যথা শেষ, তারপর থেকেই আমাদের ফাংশনালিটি, পেশেন্ট যাতে একদম ভালোভাবে অ্যাক্টিভ চলাফেরা করতে পারে, খুব আগের মতো পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা, খুব তাড়াতাড়ি যাতে আবার ব্যথাটা ফিরে না আসে, এইগুলোর জন্য স্ট্রেংথেনিং এইটা করে পেশেন্টকে ঠিক করি আর কি। ওকে, তাহলে এই যে স্যার অনেকেই বলে যে ফিজিওথেরাপি কিছুদিন করার পর
তারপর হয়ে যাবে, এরপর নিজেরা করলে ব্যায়াম করলে হয়ে যাচ্ছে। ব্যাপারটা কি এটাও এখানে এই ক্ষেত্রে বেশি হয়? এটা বার্ধক্যজনিত যখন হয়, স্পন্ডালাইসিসের কথা আপনি বললেন, বা ধরুন কেউ হাঁটু ব্যথা হচ্ছে, সেখানে ফিজিওথেরাপি করা হলো, করার পর তারপরে বলছে কয়েকদিন করলে আর লাগবে না, তারপর বাকিটা নিজেরা করে নেবে, এটা কতটা ঠিক? হ্যাঁ, নাকি লং টার্ম করতে হবে? ফিজিওথেরাপিস্ট ঠিক করবেন যে কতদিন করতে হবে? হ্যাঁ, সেটা ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশনের উপরে। আচ্ছা, সিভিয়ারিটি কত, সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্টের একটা প্ল্যান ডিসাইড করি অতদিনের অতদিন। তারপরে পেশেন্টের সিমটমস প্রত্যেকটা পেশেন্টের একটু ডিফারেন্ট হয়, কেউ রিকভারি প্রসেসটা একটু ভালো, কারোর একটু স্লো। তো এটা রিকভারি প্রসেসে আমরা বুঝে যেতে পারি ফিজিওরা যে অতদিন করলে এই ব্যথাটা ঠিক হবে। তারপর আমরা স্ট্রেংথেনিং অ্যাপ্রোচে যাই, স্ট্রেংথ ডেভেলপ করে তারপর আমরা বাড়ির জন্য, বাড়িতে উনি যাতে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে ওই এক্সারসাইজ শিখিয়ে দেওয়া হয়, উনি বাড়িতে করে। এরকম না বিষয়টা যে সবসময় ফিজিওর কাছে গিয়েই করতে হবে। যখন প্রবলেমটা হচ্ছে তখন এটাকে সলভ করার পরে ফার্দার যাতে না হয়, বাড়িতে প্রিকশন, লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড স্ট্রেংথেনিংগুলো কন্টিনিউ করলে হয়ে যায়। ওকে, সেটা আপনাদের মনিটরিংই করতে হবে, মানে ফিজিওথেরাপিস্টদের মনিটরিংই করতে হবে। হ্যাঁ, অ্যাডভাইসটা আমাদের থাকবে কীরকম করে এক্সারসাইজগুলো করা, কীরকম করে লাইফ নিজের অ্যাক্টিভিটিগুলো করা। যেমন আর্গোনমিক্সের যেটা, আমি ল্যাপটপটা রেখে ডেস্কে রেখে কাজ করছি, এটা খুব নিচে না রেখে একটা প্রপার হাই লেভেলে রেখে কাজ করা, এগুলো আমরা অ্যাডভাইস করে দিই। ওই অ্যাডভাইস অনুযায়ী করলে ভালো। ওকে স্যার, আপনি নিচে একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট, তো সে ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবো। তবে দর্শক বন্ধুরা, আপনাদের আরেকবার জানিয়ে রাখি, আজ আমাদের সঙ্গে বিশিষ্ট স্পোর্টস থেরাপিস্ট ডক্টর রাজন চৌধুরী রয়েছেন। আমরা বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে 8ই সেপ্টেম্বরকে উদযাপন করা হয়, এবং তাৎপর্য পাশাপাশি ফিজিওথেরাপির আমাদের যে ভূমিকা আমাদের সুস্থ রাখতে এবং অসুস্থ হলে পরে বিভিন্ন সমস্যা, স্ট্রোক বলুন বা বার্ধক্যজনিত রোগে বলুন, বা খেলার মাঠে যখন কেউ ব্যথা পায়, খেলোয়াড়রা ব্যথা পায়, বা স্যার যেটা বলছিলেন যে আজকাল আমাদের ছোট থেকে বড়রা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের কারণে অনেক রকম পোস্চারাল আমাদের সমস্যা হয়, সেগুলোর ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা বিরাট বড় ভূমিকা রাখে। স্যার, খেলোয়াড়দের জন্য তো সবসময় আমরা দেখেছি ফিজিওথেরাপির একটা বিরাট বড় ভূমিকা। যখনই খেলার মাঠে, সেটা ক্রিকেট হোক, ফুটবল হোক, কোনো খেলোয়াড় চোট পায়, ফিজিওথেরাপিস্টদের আমরা দেখি দৌড়ে মাঠে প্রবেশ করতে। তো আপনার এই অভিজ্ঞতা কেমন, মানে এই বিশেষ করে ত্রিপুরা স্পোর্টসের সঙ্গে আপনি যুক্ত থেকে? স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হিসাবে আমার যে এক্সপিরিয়েন্স, আমি 7 to 8 ইয়ার্স ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে ছিলাম, মানে এর থেকে ভালো এক্সপিরিয়েন্স কিছু নেই। স্পোর্টসে কাজ করা, স্পোর্টস টিমের সাথে থাকা, অ্যাথলেটদের সাথে থাকা, মানে দারুণ এক্সপিরিয়েন্স। তো ওইখানে কি ফিজিওদের কাজটা, আমরা যেটা বাইরে থেকে মানুষ যেটা দেখে যে শুধু আমরা ইনজুরি হলে ওটার জন্যই কাজ করি, এরকম না। আমরা ইনজুরি যাতে না হয় সেজন্য প্লেয়ারদের প্রিপেয়ার করি। এভরি ডে, এভরি ইন্টেন্স ওয়ার্কআউট, এভরি ইন্টেন্স ম্যাচের আগে আমরা মাস্কুলোস্কেলিটাল স্ক্রিনিং বলে আছে, অ্যাডভান্স ফিজিওথেরাপির একটা পার্ট, আমরা স্ক্রিন করি যে ওই অ্যাথলেটের কি জয়েন্টের মোবিলিটিটা যতটা হওয়া প্রয়োজন ততটা আছে কিনা, হ্যাঁ, তারপর ফ্লেক্সিবিলিটি যতটা হওয়ার কথা ততটা আছে কিনা, সেই অ্যাসেস করে যদি দেখি যে ওর রেঞ্জটা সবসময় যেরকম থাকতো এরকম না, বা যেটা নর্মাল রেঞ্জ থেকে, ইমিডিয়েট আমরা আমাদের যে টেকনিক থাকে স্পোর্টস ফিজিওথেরাপিস্টদের, ওইটা অ্যাপ্লাই করে আবার প্রপার রেঞ্জ আনার চেষ্টা করি যাতে ইনজুরিটা না হয়। সাথে কিছু প্রিহেবিলিটেশন বলে, প্রিহ্যাব, এটা প্রস্তুত করি প্লেয়ারদের, যাতে ইনজুরি প্রিভেন্ট তো করা যায় না, অ্যাকচুয়ালি মিটিগেট করার কমানোর একটা চেষ্টা। তো এটাতে করার জন্য প্রিহেবিলিটেশন প্রোগ্রাম, এটাও এভরি অ্যাথলেটের জন্য, এভরি ইন্ডিভিজুয়ালের জন্য ডিফারেন্ট সেট করি। এটার জন্য ওই মাস্কুলোস্কেলিটাল অ্যাসেসমেন্ট হয়, সেট করা হয়। তারপরে রিটার্ন টু প্লে বলে একটা ফরম্যাট আছে স্পোর্টস ফিজিওদের, ওই রিটার্ন টু প্লে ফরম্যাটের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এইগুলো প্রি ইনজুরি লেভেলে আমরা চেক আপ করে রাখি। তারপরে পোস্ট ইনজুরি রিহ্যাবের পরে ওই লেভেল মিট করলেই আমরা সার্টিফিকেশন দেই যে প্লেয়ার ইজ ফিট টু প্লে। এরকম করে কাজ করি। কিন্তু যখন মাঠে যাওয়ার বিষয়টা, তখন একটা অ্যাথলেট যখন খেলছে, একটা চোট এসছে, আমার রাজ্যের ভালো প্লেয়ার তখন খেলছে, ওর ওইখানে থাকাটা জরুরি, ওই আমার রাজ্যকে জিতাবে।
তখন আমার কাছে খুব অল্প সময়, 2 মিনিট টাইম, 2 মিনিটের মধ্যে আমাকে বুঝতে হবে কি হয়েছে, কি ইনজুরি হয়েছে, কি করতে হবে, আর এখন মাঠে গিয়ে কি করলে ও কিছুক্ষণ কন্টিনিউ করতে পারবে। তো এখন ফিজিওথেরাপিস্টের অনেক এইখানে হিউজ রোল। কুইক ডায়াগনোসিস, তারপর আমাদের টেপিং বলে একটা, আপনি দেখবেন টিভিতেও ইন্টারন্যাশনালে খুব ইউজ হয়। আমরা যেই পার্টটা ইনজুর্ড হয়েছে ওই পার্টটা যাতে মুভমেন্ট না হয়, ওই পার্টটা যাতে অ্যাগ্রাভেট না হয় ইনজুরিটা, আমরা এটাকে টেপিং করে রেস্ট্রিক্ট করে দেই। আচ্ছা, সাথে আমাদের অনেক রকমের পেইন রিলিভিং স্প্রে আছে, ওইগুলো তৎক্ষণাৎ যাতে আরাম পায়। দেন ম্যাচটাও কন্টিনিউ করে শেষ করলো, দেন আফটার রিঅ্যাসেসমেন্ট করা হয়। তখন আমাদের যদি প্রয়োজন মনে করি আমরা ডক্টর কনসাল্ট করি, আমরা যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে সব প্রপার ফলো করে নেক্সট ওকে প্রিপেয়ার করছেন। ওকে, খুব সুন্দর। আসলে এই জায়গা খুব গুরুত্বপূর্ণ এক একটা জায়গা স্যার। তবে একটা কথা, আপনি এই যে পোস্টারাল প্রবলেমগুলোর কথা বলছিলেন, বিশেষ করে ছোটদের এই যে স্কুল ব্যাগের জন্য বলুন, বা ইভেন কি বড়দেরও, আমরা যারা আজকাল কম্পিউটারে কাজ করছি, বসে যারা কাজ করছে, সবার তো একই রকম পজিশন থাকে না সবসময়। অনেকেই বাড়িতে সেই সিস্টেম করে রাখলো, অফিসে সেই সিস্টেম হয়তো হয় না, অফিসে 8-9-10 ঘন্টা অনেকেই এক জায়গায় বসে কাজ করছেন। এখন এইরকম প্রবলেম হলে যদি এটা সিভিয়ার না হয়, আমরা তো চিকিৎসকের কাছে যাই না, তাহলে এখানে কি মনে হয়, হাউ ক্যান ফিজিওথেরাপি হেল্প আস? এখানে কি আমার একজন ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করা উচিত হবে যে আমার এরকম হচ্ছে এবং আমার কোনো সমস্যা হচ্ছে? আমি একে একে করে বলছি। বাচ্চাদের যে বিষয়গুলো, পোস্টারাল যে প্রবলেমগুলো হচ্ছে, বাচ্চাদের ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, বিশেষত ভারী ব্যাগ ক্যারি করার কারণে। একটা বাচ্চার বডি ওয়েটের 10%-এর বেশি ওজনের ব্যাগ ক্যারি করা উচিত না। তারপর যে জিনিসগুলো আমাদের অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের গুরুত্ব দেওয়া উচিত, এর মধ্যে হচ্ছে মানে বাচ্চারা যাতে দুটো স্ট্র্যাপই দিয়ে ইউজ করে, একটা যাতে না হয়। তারপর এই স্ট্র্যাপটা যাতে ব্যাগের চওড়া হয় এবং প্যাডেড হয়, তাহলে ভালো। তারপর বাচ্চারা দেখি এখন মানে কি হয়, ব্যাগের যে স্ট্র্যাপটা আছে এটা অ্যাডজাস্ট না করে নিচের দিকে থাকে, বেশি কোমর অবধি পৌঁছে যায়, এটা ঠিক না। এটাকে কি হয়, যাতে পিঠের বরাবর থাকে এরকম ভাবে অ্যাডজাস্ট করা উচিত। তারপর যে ব্যাগটাতে যে বক্সগুলো ভারী, এটা আমরা পিঠের দিকে দেব, ভারী থেকে ক্রমাগত হালকা যাব, ছোট বইগুলো বাইরের দিকে থাকবে। তারপর ব্যাগটা নিয়ে আজকাল সচেতনতা অনেক তৈরি হয়েছে, কিন্তু শুজ একটা মানে প্রত্যেক মানুষের, বাচ্চাদের না সবার, শুজ সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে পোস্টার ব্যথা এগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য। তো শুজটা সবসময় ভালো, প্রপার ফিটিং যাতে হয়, বড় যাতে না হয়, আর্চেস থাকে আমাদের পায়ে, একটা খাঁজ থাকে, ওইটা যাতে ওই শুজটা প্রপারলি সাপোর্ট করে, তাহলে ওই আমাদের প্রথমে হাঁটুতে ব্যথা শুরু হয় যদি এটা ইমপ্রপার হয়, হাঁটু থেকে কোমর থেকে পিঠেও হতে পারে। তো শুজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো আমি আর যারা এই যে কম্পিউটার ল্যাপটপ ব্যবহার করছে তাদের জন্য আপনি কি সাজেস্ট করবেন? অনুষ্ঠানের সময় একদম ফুরিয়ে গেছে, তাদের জন্য সাজেশন কি থাকবে? কম্পিউটার ল্যাপটপ যারা ইউজ করছে, সবচেয়ে বেশি হচ্ছে এখন যেটা টেক-স্ন্যাক সিনড্রোম বলে একটা কন্ডিশন এসছে, ফোন ইউজ করার জন্য আমরা নিচের দিকে দেখে সেটা করাই একদমই ঠিক না। লং টাইম ফোন দেখা এবং লং টাইম ডেস্কটপে বসে কাজ করা থেকে অ্যাভয়েড করা। হাফ অ্যান আওয়ার হয়েছে, একটু 5 মিনিটস 3 মিনিটসের ব্রেক নিলাম, এটা একটা। আর অলওয়েজ আমরা অফিসে ট্রাই করি বা বাড়িতেই যাতে আমাদের কম্পিউটারটা হাই লেভেলে সেট আপ করা যায়, এটা করা। সাথে আমাদের রেগুলার এক্সারসাইজ করা, স্ট্রেংথেন আপ করা ঘাড়ের মাসলগুলো, শোল্ডারের মাসলসগুলো, যাতে আমাদের একটু স্ট্রেইন হলেও আমাদের এই মাসলসগুলো ওই লোডটা নিয়ে নিতে পারে। ওকে স্যার, খুব সুন্দর, আপনার থেকে আজ অনেক কিছু জানলাম। তবে যেতে যেতে একটা জিনিস জানবো, অনেকেরই একটা ধারণা থাকে যে আমি আজকাল মোবাইলে তো সব কিছুই পাওয়া যায়, মোবাইল থেকে দেখে আমি ফিজিওথেরাপি করে নেব, সেটা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে? হ্যাঁ, মোবাইলে আজকাল সবই পাওয়া যায়, কিন্তু যে ফিজিওথেরাপিস্টের অ্যাসেসমেন্ট, যেটা প্রত্যেকটা রোগীর, হয়তো আমার কোমর ব্যথা হয়েছে, আমার কোমর ব্যথা আর অন্যজনের কোমর ব্যথাটা অলওয়েজ সেম হয় না, ডিফারেন্ট কারণে হয়। আর প্রত্যেকজনের মাসল স্ট্রেংথ, স্টেবিলিটি প্রত্যেক ডিফারেন্ট হয়। আমার যদি ক্রিকেটারদের কথা বলি, ওদের ব্যাক পেইন হয়, ওদেরকে আমি প্রথম দিনে যে এক্সারসাইজটা দিতে পারবো, আমার একটা 60 ইয়ার্স ওল্ড সেই এক্সারসাইজটা করতে পারবে না। তো সেই জন্য কি এই ফোন দেখে এক্সারসাইজগুলো করা, ফিজিওথেরাপি নিজেরা অ্যাপ্লাই করা
এটা ঝুঁকিপূর্ণ যথেষ্ট। এটা ভালোর থেকে অ্যাগ্রাভেট হওয়ার চান্সেস বেশি। অ্যাসেসমেন্ট হয়ে এই পেশেন্টের জন্য যতটা জরুরি ওই রকম এক্সারসাইজই সেট আপ করা উচিত, সেই জন্য ফিজিওথেরাপিস্টের কাছে যাওয়া জরুরি। একদম, অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, তবে ফিজিওথেরাপির গুরুত্বটা কি আজ আমাদের কাছে মনে হলো অনেকটা বেড়ে গেল আপনার সঙ্গে কথা বলার পর এবং সব কিছু জানার পর। অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, ফিজিওথেরাপির গুরুত্ব তো অবশ্যই তারাই জানে যারা কখনো ফিজিওথেরাপি করিয়েছে, এবং বিশেষ করে রোগীরা যাদের ফিজিওথেরাপির প্রয়োজন হয়েছে। তবে এটা ঠিক, দেখে দেখে ফিজিওথেরাপি নয়, ব্যায়াম হতে পারে, কিন্তু ফিজিওথেরাপি করতে গেলে একজন ফিজিওথেরাপিস্ট প্রয়োজন, এবং তার জন্যেই, এই সচেতনতার জন্যেই কিন্তু বিশ্বজুড়ে 8ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে পালন করা হয়, এবং ফিজিওথেরাপির গুরুত্ব কতটা তা বোঝানোর জন্যেই। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডিডি ত্রিপুরা।